পিস্তল দেখিয়ে যখন কাউকে বিয়ে করতে বাধ্য করা হয় এবং সেই বিয়ে দুজনের জন্য সুখপ্রদ হয়, তাহলে একটি মজার গল্প তৈরি হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এরকমই একটি মজার গল্প, পিস্তল ও হরিপ্রিয়া। আরে, আপনার হাতে যে পিস্তল, সেটা যে আবার আমার দিকেই তাক করা, ব্যাপারটা কি মশাই? আপনি কি চাইছেন বলুন তো? এটা তো না বুঝবার মতো জটিল কোনো বিষয় নয়। আমি আপনাকে খুন করতে চাইছি। খুন? সর্বনাশ! কিন্তু আমার মতো একজন ছাপুষা মানুষকে খুন করে লাভ কি আপনার? আমার পকেটে সাকুল্যে 130 টাকা আছে, মোবাইল ফোনটার দাম 7,500 টাকা, হাত ঘড়ি মেরে কেটে 300 টাকার। আপনি চাইলে এগুলো হাসি মুখে দিয়ে দিতে পারি। ওসব পাতি জিনিস আমি ছুঁয়েও দেখতে চাই না। আমিও তো তাই বলছি, পাতি মানুষের কাছে পাতি জিনিস ছাড়া আর কি বা থাকতে পারে? কিন্তু আমাকে মারবার জন্য আপনাকে কেউ সুপারি দিয়েছে, এটাও বিশ্বাস হচ্ছে না। আমার প্রাণটাও নিতান্তই তুচ্ছ বলেই আমার ধারণা। এমন গোমুখ্য কেউ নেই যে আমাকে মারবার জন্য সুপারি দিয়ে টাকা নষ্ট করবে। ভাই, আপনি লোক চিনতে ভুল করেননি তো? না, আপনার নাম ভজন পাল, আপনি ফুড কর্পোরেশনের কেরানি, আপনি নেতাজি নগরে বৃন্দাবন দাসের বাড়িতে ভাড়া থাকেন, বাসায় আপনার বিধবা মা আর একটি ছোট বোন আছে, ঠিক বলছি কি? ওরে বাবা, আপনি তো দেখছি আমার নারী নক্ষত্র জানেন। না মশাই, আপনার তো তাহলে ভুল হয়নি। আমি ভজন পালই বটে। আমি নেতাজি নগরে বৃন্দাবন দাসের বাড়িতেই ভাড়া থাকি। বাসায় আমার মা আর ছোট বোন থাকে। সবাই তো মিলে যাচ্ছে দেখছি। কিন্তু আমাকে মারবার দরকারটাই বা কি আপনার? এমনিতেই তো আধমরা হয়ে আছি মশাই। এ তো মরার ওপর খাড়ার ঘা হয়ে যাচ্ছে দাদা। একে কি ছুঁচো মেরে হাত গন্ধ করা বলে না? আপনি নিজেকে যতটা নিরীহ ভাবেন, আপনি কি ততটাই নিরীহ? আগে আমি তার চেয়েও নিরীহ। আমি একটা যাচ্ছেতে এই রকমের প্রান্তিক লোক। শুনেছি পিস্তলের গুলির আজকাল অনেক দাম। দামি জিনিস আমাকে মেরে নষ্ট করবেন কেন? আপনি ঠিকই বলেছেন, আজকাল পিস্তল বা গুলির অনেক দাম। তার ওপর এটা আবার অস্ট্রিয়ান পিস্তল, গ্লক, দাম খুবই বেশি। গুলির দামও বেশ চড়া। বাহ, এরকম পিস্তলের কথা শুনলে শ্রদ্ধা হয় মশাই। আজকাল কি যে হয়েছে, মুঙ্গের নাকি ভাগলপুরের সব দিশি সাব স্ট্যান্ডার্ড বিচ্ছিরি ওয়ান শাটার দিয়ে লোকে খুন খারাপি করছে। অতি নিম্নমানের জিনিস। আপনার পিস্তল দেখে বোঝা যায় যে আপনি এলেবেলের লোক নন। মনে হয় আপনি বেশ রুচিশীল মানুষ। কথাটা আপনি খুব একটা ভুল বলেননি। বরাবর আমার নজর একটু উঁচুতে। বিদেশি সিগারেট, স্কচ হুইস্কি, ইতালিয়ান জুতো, সুইস ঘড়ি, ফরাসি সুগন্ধ, ফ্ল্যাগশিপ মোবাইল ফোন, এসবই আমার পছন্দ, বুঝলেন? আপনাকে দেখলেই বোঝা যায় আপনি উঁচু থাকের লোক। আর উঁচু থাকের লোকদের আমি খুব পছন্দ করি। আমি যা হতে পারিনি তা তারা হয়ে দেখেছেন তো। এই আপনার মতো মানুষ হলেন আমাদের কাছে একটা দৃষ্টান্ত বিশেষ। প্রাণের ভয় আপনি যে এখন অনেক কিছু বলবেন সেটা আমি বিলক্ষণ জানি। কিন্তু আসলে আপনার ক্লাসের লোকেরা আমার ক্লাসের লোকেদের ঘৃণা করে। মারি না, কালির দিব্যে বলছি, আমি মোটেই ওরকম লোক নই। আপনার উপর আমার বেশ শ্রদ্ধা আছে, খুব শ্রদ্ধা হচ্ছে। বাদামি টি শার্ট আর ঘন নীল জিন্সে আপনাকে দেখাচ্ছেও চমৎকার। এই ভেবে অবাক হচ্ছি যে আপনি এখনও সিনেমায় চান্স পাননি কেন? পাওয়া উচিত ছিল। তেল দেওয়ার চেষ্টা করছেন তো? চালিয়ে যেতে পারেন, তবে তাতে লাভ হবে না। কর্তব্য কর্তব্যই, আর আমাকে আমার কর্তব্য করতেই হবে।
কিন্তু কথাটা আপনি খোসামত করার জন্য বললেও ভেতরে মাল আছে। কারণ আমি পুষ্পধনু নামে একটি ছবিতে একটা নেগেটিভ রোলে একবার চান্সও পেয়েছিলাম। লোকে আমার পারফরমেন্সের প্রশংসাও করেছিল। লেগে থাকতে পারলে এতদিনে নামডাক হয়ে যেতে পারতই তো। আমি ফিল্ম ডিরেক্টর হলে আপনাকে হিরো বানিয়ে ছবি করতাম। ইনফ্যাক্ট আমার এই মুহূর্তে মনে পড়ছে শরৎবাবুর দত্তা, নরেনের চরিত্রে আপনাকে চমৎকার মানাবে। আরে নরেন ফরেন না, ওসব নেতানো হিরোর রোল আমার পছন্দ নয়। আমার পছন্দের রোল হলো গব্বর সিং। নেগেটিভ রোল হলে কি হয়, দুটো বাঘা হিরোকে স্রেফ মার্জিনাল বানিয়ে ছেড়ে দিয়েছিল, বুঝলেন? জলের মতো। আমি আপনার সঙ্গে একমত, গব্বরই আসল হিরো। একমত না হয়ে এখন আপনার উপায় কি বলুন? তবে আমাকে খুশি করার চেষ্টা করে শেষ পর্যন্ত আপনার কোনো লাভের আশা আমি দেখছি না। আমার কথার তো নড়চড় হতে পারে না মশাই। না, সে তো বটেই। আপনার কথা তো দাম থাকবেই, আমাদের মতো এলেবেলে তো আর নন। তবে কি না, কথা হলো হাওয়া দিয়ে তৈরি, বললেই ফুস করে হাওয়ায় হাওয়া হয়ে যায়। হাওয়া সম্পর্কে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। হাওয়াকে হালকা পালকা জিনিস বলে ভাবেন নাকি? তাহলে আয়লা, আমফান, টর্নেডো, টাইফুনকে তো তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যেত। কথা হাওয়া দিয়ে তৈরি বটে, কিন্তু ওই জোরেই শ্রীকৃষ্ণ, যিশু, বুদ্ধদেব, সুভাষ বোস, গান্ধীজি সবাই মানুষকে উজ্জীবিত করে গেছেন। আগে মুখ ফসকে বলে ফেলেছি, তলিয়ে দেখলে আপনি যা বলেন তাই। আসলে এখন একটু নার্ভাস আছি তো। পিস্তলটা যেভাবে আমার দিকে কটমট করে একরোখা তাকিয়ে আছে, তাতে আমার বড্ড অস্বস্তি হচ্ছে কি না, তাই উল্টো পাল্টা বলে ফেলছি। এখন মনে হচ্ছে আপনি যা বলছেন সেটাই ঠিক। সেটাই তো হওয়ার কথা। তাই সুপারিটা আপনাকে কে দিয়েছে তাকে জানা যায়? যায়। ইনফ্যাক্ট সেটা জানবার অধিকারও আপনার আছে। যে কোনো মানুষের শেষ ইচ্ছাকে আমাদের সম্মান জানানো উচিত। আপনি শেষ ইচ্ছের কথা বলায় আমার পেটটা গুলিয়ে উঠে পটির মতো পাচ্ছে। চালাকি করবার চেষ্টা করবেন না। ভাবছেন আপনার পটি পেয়েছে বলে এখন আপনাকে আমি টয়লেটে যাওয়ার অনুমতি দেব? তাহলে স্যার প্লিজ ওরকমভাবে বলবেন না। শেষ ইচ্ছের কথা শুনলে কার না পটি পাবে বলুন? হরিপ্রিয়া ঠিকই বলেছিল, আপনার মধ্যে পৌরুষের অভাব আছে। হরিপ্রিয়াকে আমার অভিনন্দন জানিয়ে দেবেন স্যার, উনি একদম ঠিক বলেছেন। আমি ভীষণ রকম কাপুরুষ, ভয়ঙ্কর রকমের ডরপোক, বিচ্ছিরি রকমের নুতুপুতু একজন মানুষ। আশ্চর্য, হরিপ্রিয়া নামটা শুনেও আপনার মনে কোনো ঘণ্টি বেজে উঠল না? কোনো সুখস্মৃতি মলয় বাতাসের মতো বয়ে গেল না? কোনো ভাবাবেগ এসে হড়পা বানের মতো টেনে নিয়ে গেল না? আগে মনে যে একদম পড়ছে না তা নয়, নামটা শোনা শোনাও লাগছে যেন। আর আপনি যা সব বলছেন ওগুলো হচ্ছে বোধ হয়। আমি একটা পাগলা ঘন্টির মতো কিছু শুনতে পাচ্ছি যেন। আর সুখস্মৃতি না কি বললেন যেন, সেটাও মলয় বাতাসের মতো বইছে বলেই মনে হচ্ছে। আর আবেগের হড়পা বানও কি আর টানছে না? খুব টানছে। তবে পরিস্থিতিটা এমন যে আমি ওগুলো ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে কি আপনি বলতে চান আপনি হরিপ্রিয়াকে ভুলে গেছেন? তাকে আপনার মনে নেই? স্যার সত্যি বলতে কি, হরিপ্রিয়া কোন ছাড়, এখন আমার বাবার নামও মনে নেই। আপনি কি স্যার কখনো পিস্তলের নলের সামনে দাঁড়িয়েছেন? বহুবার। ইনফ্যাক্ট আমি যে জগতের লোক, সেখানে বন্দুক পিস্তল হলো খোলামকুচি, বুঝলেন? যে আগে আপনি যে খুব উঁচু থাকের খেলোয়াড় তা অনেক আগেই বুঝেছি স্যার। আমার খুব ইচ্ছে হচ্ছে আপনাকে একটা প্রণাম করি। খবরদার ওই চেষ্টাও করবেন না। তাহলে থাক স্যার।
এখন গুরুতর প্রশ্ন হলো, আপনার হরিপ্রিয়াকে কেন মনে পড়ছে না? এটা তো মোটে ভালো কথা নয়। সব জিনিসেরই একটা ম্যাথমেটিক্স আছে, একটা লজিক আছে, স্টেপ বাই স্টেপ একটা অ্যাপ্রোচ আছে, সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। সম্পর্ক তো আসলে অঙ্কই, তাই নয় কি? আপনি কি বলেন? আমিও তো তাই বলি। আপনার অঙ্কে কোথাও একটু ভুল হচ্ছে স্যার। দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনি কি বলতে চান আপনি দুলু বড়ালকে চেনেন না? বললেও সেটা কি বিশ্বাসযোগ্য হবে? এবার ঝেড়ে কাশুন তো মশাই ভজনবাবু। দুলু বড়াল নামে কাউকে কি মনে পড়ছে আপনার? দাঁড়ান স্যার, দাঁড়ান। আমি ঘাবড়ে গেছি বটে এবং একটু স্মৃতিভংশের মতো হচ্ছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে দুলু বড়ালকে আমি বোধহয় চিনি। এই তো পথে এসেছেন। দুলু বড়ালকে আপনি কতটা চেনেন? হুড়ো দেবেন না স্যার, একটু কনসেন্ট্রেট করতে দিন প্লিজ। এক জোড়া গোঁফ দেখতে পাচ্ছি, টুথব্রাশ গোঁফ। ঠিক বলছি স্যার? ঠিকই বলছেন, কিন্তু শুধু গোঁফটা মনে পড়লেই তো হবে না। না স্যার, একটু সময় দিলে গোটাগুটি লোকটা স্মৃতিপটে ভেসে উঠবে। এই তো মনে পড়ছে। সরু মতো সিড়িঙ্গি একটা মুখ, গাল দুটো গর্তে ঢোকানো, কপাল চওড়া। হচ্ছে তো স্যার? হচ্ছে হচ্ছে। এবার আরও একটু চেপে ভাবুন। হ্যাঁ স্যার, চেপেই ভাবছি। তবে কিনা একটা জলজ্যান্ত পিস্তলের সামনে দাঁড়িয়ে কনসেন্ট্রেট করা ভারী কঠিন কাজ কিনা, তার উপর পটির বেগটাও সামলাতে হচ্ছে, সে সঙ্গে ইষ্টনাম জপ। পারবেন পারবেন, মানুষ চেষ্টা করলে কি না পারে। তা তো ঠিকই স্যার। মানুষ এভারেস্টে ওঠে, বাঞ্জি জাম্পিং করে, সাঁতরে ইলিশ চ্যানেল পার করে, হ্যামলেট বা ডাস ক্যাপিটাল লেখে, থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করে। তাহলে আপনি সামান্য দুলু বড়ালকে মনে করতে পারবেন না? মনে মনে পোর্ট্রেটটা প্রায় এঁকে ফেলেছি স্যার। দুলু বড়ালের ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে আছে, হাড়ি মাসে পোক্ত শরীর, সরু কিন্তু লোহার রডের মতো শক্ত। হচ্ছে কি স্যার? বুলস আই, 100% মিলে গেছে। এবার আরও একটু এগোন। এই যে এগোচ্ছি, মনে পড়েছে স্যার। দুলু বড়াল একজন গুন্ডা। না না, শুধু গুন্ডা নয়, দুলু একজন ডন, মস্তানদেরও মস্তান। ঠিক বলছি স্যার? একদম ঠিক। দুলু বড়াল হলো ডন। এবার আরও একটু এগোন। আপনার প্রোগ্রেস চমৎকার। থ্যাংক ইউ স্যার। তখন বেকার ছিলাম, কাজকর্মের কোনো ঠিক ছিল না। সেই সময় আমার ব্রজগোপাল মামা একদিন এসে বললেন, একজন মার্চেন্ট ইংরেজি নিয়ে সমস্যায় পড়েছেন। তার করেসপন্ডেন্সের জন্য একজন ইংরেজি জানা চালাক চতুর বিশ্বাসী লোক দরকার। তা তুই তো ইংরেজিতে অনেক নম্বর পেয়েছিলি, লেগে যা কাজটায়। তাই আমি পরদিনই গিয়ে দুলু বড়ালের সঙ্গে দেখা করি এবং কাজটা পেয়েও যাই। হচ্ছে, এগোন। বলতে নেই, দুলু বড়াল আমার কাজে খুবই খুশি হলেন, কারণ আমার বাবা সামান্য একটা লন্ড্রি চালাতেন, তবু কষ্ট করেও আমাকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছিলেন। ফলে ইংরেজিতে আমি তেমন খারাপ নই, বুঝলেন তো? বাহ, এ তো রীতিমতো গৌরবের ব্যাপার। ঠিক বলেছেন স্যার। এটা চাকরদের দেশ তো, তাই শুধু ইংলিশ জানলেই এদেশে একটা হিল্লে হয়ে যায়। লোকে খাতির করে। থানার বড়বাবু চেয়ারে বসতে বলেন, লোকে ঘুরে তাকায়, কেউ কেউ ভয়ও পায় বা সমীহ করে। তাই দুলু বড়ালের ওখানে আমার বেশ খাতির হলো। ইংলিশের সঙ্গে আমি আবার কম্পিউটারও জানি বলে দুলুবাবু খুব ইমপ্রেসড। একদিন বললেন, তুমি তো ইংরেজিতে ভালো, তা আমার মেয়েটাকে যদি একটু ইংলিশটাই সড়গড়ো করে দাও। বাহ, এই তো পথে এসে গেছেন। কেন যে এতক্ষণ ভ্যান তাড়া করছিলেন? এবার আগে বাড়ুন তো ভজনবাবু। এই যে বাড়ছি স্যার। আমি পরদিন থেকেই
হরিপ্রিয়াকে পড়াতে শুরু করলাম, তবে স্বস্তির সঙ্গে নয়। কেন মশাই, অস্বস্তি কিসের? পাছে হরিপ্রিয়ার সঙ্গে ফষ্টি নষ্টি করে ফেলি সেই ভয়ে ঘরের চারদিকে 4টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। শুধু তাই নয়, পড়ানোর সময় একজন হাট্টাগোট্টা বাউন্সার আগাগোড়া দরজার কাছে একটা টুলে বসে আমার দিকে কটমট করে তাকিয়ে পাহারা দিত, কোনো কথা বলতো না। তাহলে হরিপ্রিয়ার সঙ্গে আপনার রিলেশনটা হলো কি করে? রিলেশন? কি বলছেন স্যার? কিসের রিলেশন? কেমন রিলেশন? ভয়ে আমি মেয়েটার মুখের দিকে কখনো তাকাইনি পর্যন্ত। রিলেশনের প্রশ্ন উঠছে কেন? হরিপ্রিয়া দেখতে কেমন তা পর্যন্ত আমার জানা নেই। তাহলে তো মুশকিলে ফেললেন। হরিপ্রিয়াকে আপনি কি লক্ষ্যও করেননি? না না, হরিপ্রিয়ার দুখানা হাত দেখেছি বইকে। হাত দুখানা কিন্তু বেশ সুন্দর, রোগা, পেলব। হাতে কয়েক গাছা সোনার চুড়ি ছিল, মনে আছে। হ্যাঁ, আর বাঁ হাতের অনামিকায় একটা আংটিও ছিল বটে, তাতে নীল রঙের একটা পাথর। শুধু এটুকু থেকে কোনো ডিডাকশান তো সম্ভব নয়। তবে পড়ানো শুরু করার মাসখানেক বাদে হরিপ্রিয়া একটা কাণ্ড করেছিল। একদিন একটা খাতার পাতায় গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লিখেছিল, স্যার, ইউ আর কোয়াইট হ্যান্ডসাম। লিখে খাতার পাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। বলেন কি মশাই, আমি তো এটাই শুনতে চাইছিলাম। তা আপনি তখন কি করলেন? আমার দৃঢ় বিশ্বাস ওই বাউন্সারটার পকেটেও পিস্তল টিস্তল কিছু একটা থাকতো। খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, তাই আমি কোনো রিস্ক নিইনি। অত্যন্ত শান্ত মুখে দুটো বানান কারেক্ট করে দিয়েছিলাম। দুঃখের বিষয়, হরিপ্রিয়া ইংরেজিতে বেশ কাঁচা ছিল। সে কোয়াইট বানান লিখেছিল কুইট, আর হ্যান্ডসাম বানান লিখেছিল HANDSAM। শুধু বানান কারেক্ট করে দিলেন, জবাবে কি কিছু লেখা উচিত ছিল না আপনার? স্যার, হরিপ্রিয়ার সামনে লাগাতার ঘাড় নিচু করে থাকতে হতো বলে আমার ঘাড়ে স্পন্ডিলাইটিস হয়ে গিয়েছিল। আর আপনি এতক্ষণে নিশ্চয়ই টের পেয়ে গেছেন যে আমার কারেজ ডেবিটের ঘরে। আপনি হরিপ্রিয়াকে কখনো দেখেননি? এ কথা আমাকে বিশ্বাস করতে হবে। আমি নিজেকে বলতাম, ওরে ভজন, ওর দিকে তাকালে তোর পাপ হবে। আর এ কথা কে না জানে, পাপের বেতন মৃত্যু। তবে হ্যাঁ, মানুষের তো নানা রকম অসতর্কতাও আছে, তাই না স্যার? তা সেই রকমই কোনো অসতর্ক মুহূর্তে হয়তো হরিপ্রিয়ার মাথা ভর্তি কুঁকড়ো চুল বা গালের সুন্দর ডৌল আবছাভাবে এক ঝলক নজরে পড়ে গেছে। ঈশ্বর নিশ্চয়ই সেজন্য আমাকে ক্ষমা করবেন। আমার মনে হয় একজন লাবণ্যময়ী অ্যাট্রাকটিভ যুবতীর দিকে না তাকানোটাই অপরাধ। আর এই অপরাধ ঈশ্বর কখনোই ক্ষমা করবেন না, কারণ তিনি যেসব সৌন্দর্য সৃষ্টি করেন তার দিকে না তাকানোর মানে তাকে অপমান করা। আপনার কি তাই মনে হয় না? হয় স্যার, তবে ভাগ্যক্রমে ঈশ্বর পিস্তল ব্যবহার করেন না, এবং তিনি আমাদের নানা পাপ ও অন্যায় ক্ষমা করে দেন। হ্যাঁ, ঈশ্বর একটু এরকম অদ্ভুত আছেন বটে। এবার একটু এগুন। এরপর কি হয়েছিল? সেটা খুব ইন্টারেস্টিং স্যার। বলবো? বলুন, আমি তো শুনতেই চাইছি। কয়েক মাসের মধ্যেই হরিপ্রিয়া ইংরেজিতে বেশ সড়গড় হয়ে উঠেছিল। লিখত নির্ভুল, বলতেও বেশ ভালো। আর হ্যাঁ স্যার, বলতে ভুলে যাচ্ছিল, হরিপ্রিয়ার কণ্ঠস্বরটিও ছিল বেশ ঋণঋণে, রেশমের মতো। দুর্মশাই, গলার আওয়াজের সঙ্গে রেশমের তুলনা করা কি ঠিক হলো? রেশমের মতো কণ্ঠস্বর হয়? হয় না না? তবে কিনা এরকম অ্যাডভার্স সিচুয়েশানে এইসব উদ্ভট উপমা মাথায় আসা বিচিত্র নয়। আমার মাথা এখন নর্মালি কাজ করছে বলে আমার মনে হচ্ছে না।
পটির বেগটা এখনও আছে কি না? চুলোই যাক আপনার পটি, আরও এগোতে থাকুন। এই যে এগোচ্ছি। সেই একটা বর্ষণমুখর সন্ধ্যা, বুঝলেন স্যার। সেদিন জল বেলুনের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছিল। সে কি বৃষ্টি স্যার, সৃষ্টি ভেসে যাওয়ার উপক্রম। আপনি কি রবিবাবুর সেই গানটা শুনেছেন স্যার? ওই যে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। না মশাই, ওসব প্যানে গান আমার তেমন পছন্দ নয়। আগে সে তো বটেই, বীর পুরুষদের ওসব গান পছন্দ না হওয়ারই কথা। তবে সেদিন একটা বাংলা কবিতার ইংরেজি তর্জমা করতে করতে হরিপ্রিয়া গুনগুন করে গানটা গাইছিল। কেন গাইছিল খোদায় মালুম, কিন্তু আমি তাতে প্রমাদ গুনেছিলাম। কারণ ওই গানটার মধ্যে একটা থ্রেট ছিল। থ্রেট? কিসের থ্রেট বলুন তো? আগে ওই যে অমন রোম্যান্টিক সন্ধেবেলায় হরিপ্রিয়া আমাকে কিছু বলতে চাইছে, এটাই তো থ্রেট স্যার। হরিপ্রিয়া তো বলেই খালাস, কিন্তু তার হ্যাপাজে সামলাতে হবে আমাকে। তাই আমি গলা খাঁকারি দিয়ে হরিপ্রিয়াকে একটু সাবধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু তা ফলবতী হলো না। গানের সুর বজায় রেখেই তার মধ্যে মেয়েটা তার মনের কথাগুলো গুঁজে দিতে লাগলো, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর আমি বিকট আতঙ্কে কাঁপা কাঁপা গলায় বলেছিলাম, তা হয় না, তা হয় না। তারপরই বোধ হয় একটা আনওয়ান্টেড ঘটনা ঘটেছিল। এক্স্যাক্টলি স্যার। ওই জাম্বুবান বাউন্সারটাকে হরিপ্রিয়া একটু আন্ডার এস্টিমেট করেছিল বোধ হয়। ভেবেছিল জাম্বুবান খেলাটা বুঝতে পারবে না, কিন্তু সবটা না বুঝলেও বাউন্সারটা ডাল মে কুছ কালা হ্যায় সেটা ঠিকই বুঝতে পেরেছিল। তারপর যা ঘটল তা খানিকটা ইংরেজিতে যাকে বলে বিজার। আমি কখনো তেমন জোরদার পেটাই খাইনি স্যার। ওই ছেলেবেলায় মায়ের হাতে চড় চাপড়, বা বাবার হাতের সস্নেহ কানমলা, বা টিচারদের কাছে এগাত্রু ঠোক না, এই পর্যন্ত আমার দৌড়। প্রফেশনাল মারকুটিদের ধোলাই কেমন হয় সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আপনার আছে স্যার? আমার কথা ছেড়ে দিন, আমাদের জগৎটাই অন্যরকম। মার খেয়ে এবং মার দিয়ে তবে আমাদের বেঁচে থাকতে হয়। দিন নেই, রাত নেই, যে কোনো সময় যে কোনো দিক থেকে যে কারো অ্যাটাক আসতে পারে, এবং আসেও। ক্যালকুলেশনের একটু এদিক ওদিক হয়ে গেলেই হয়ে যায়। আমাদের বেঁচে থাকাটাই হলো সূক্ষ্ম হিসেব নিকেশ, সিক্সথ সেন্স, রিফ্লেক্স আর ভাগ্যের ওপর। আপনি স্যার প্রাতঃস্মরণীয়। এবার কি একটু পায়ের ধুলো নিতে পারি স্যার? পাগল নাকি? ভিকটিমকে 6 ফুট দূরে রাখতেই আমি ভালোবাসি। তবে তাই হোক, আগে বাড়ুন। এই যে স্যার বাড়ছি। হ্যাঁ, তারপর হলো কি, হঠাৎ জাম্বুবানটা তার চেয়ার ছেড়ে উঠে নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। জ্বলন্ত চোখে চেয়ে আমাকে বলল, কি লুল্লু ভুল্লু হচ্ছে সব? কি হচ্ছে? আমি করে কিছু একটা বলবার বৃথা চেষ্টা করছিলাম, কিন্তু কিছু কয়ে উঠবার আগেই জাম্বুবানটা কি যেন একটা চালিয়ে দিল স্যার, একটা নাকে একটা পেটে। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ অন্ধকার, মাথা ঝিমঝিম। আমি যতদূর জানি লোকটা আপনাকে স্রেফ 2 ঘুষি মেরেছিল, তার বেশি কিছু নয়। তাই হবে স্যার, তবে আমার মনে হয়েছিল কামানের গোলা। পরে শুনেছি আমাকে জলের ঝাপটা, অ্যান্টিসেপটিক, ব্যথার ইঞ্জেকশন ইত্যাদি দেওয়া হয়েছিল, এবং ওদের গাড়ি করেই আমাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এও শুনেছি হরিপ্রিয়া প্রচণ্ড রেগে গিয়ে সেই জাম্বুবানকে চড়থাপ্পড় মারে এবং বাবার কাছে নালিশ করে দেয়। দুলুবাবু জাম্বুবানটাকে আমার কাছে ক্ষমা চাইতে পাঠান, আর এখানেই গল্পটির টার্নিং পয়েন্ট। আর কি এগোবো স্যার? নির্ভয় এগোন। দিন 4-5 পর একদিন সেই জাম্বুবানটা এক সকালবেলায় এসে হাজির। মাথা নিচু, চোখে জল, মুখে অনুতাপ।
তখন তাকে দেখে প্রায় চেনাই যাচ্ছিল না। প্রথমে আমার পায়ে ধরার চেষ্টা করছিল, তাতে আমি ভড়কে গিয়ে আরও চেঁচিয়ে উঠি। তারপর সে অবশ্য আমাকে আশ্বস্ত করে এবং কৃতকর্মের জন্য আন্তরিকভাবে ক্ষমা চায়। সে আমাকে জানায় যে তার নাম কালু মণ্ডল এবং সে দুলু বড়ালের একজন বিশ্বস্ত অপারেটর। কি বলবো স্যার, সেদিন সকালের ফটফটের আলোয় তাকে দেখে আমার বেশ একজন ভালো লোক বলে মনে হচ্ছিল। কে জানে, হয়তো সকালের আলোরই ওরকম একটা গুণ আছে। সন্ধ্যা গুণটাকেও তেমন খারাপ লাগে না, পাষণ্ডকেও সাধু পুরুষ বলে মনে হয়। আমাদের বাড়িতে অতিথি অভ্যাগত এলে এখনও মিষ্টি খাওয়ানোর রেওয়াজ আছে স্যার, তাই কালো মণ্ডলকেও যথারীতি মিষ্টি বেড়ে দেওয়া হলো এবং সে যত্ন করে খেল। তারপর সে গোপনে আমাকে কয়েকটা কথা বলেছিল স্যার। কি কথা? সে অত্যন্ত কাতর কণ্ঠে আমাকে বলেছিল যে সে হরিপ্রিয়াকে অনেক দিন আগে থেকেই ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলার সাহস ছিল না। কে জানতো দুলু বড়াল তার এই বেয়াদবি সহ্য করবেন না, কিন্তু ভালোবাসা আর কবে বিধি নিষেধ মেনেছে? সে এও বলল হরিপ্রিয়াকে পাহারা দেওয়ার কাজটা সে নিজেই তার বসকে বলে নিয়েছে, কারণ আমাকে দেখে তার ভয় হয়েছিল হরিপ্রিয়াকে আমি পটিয়ে ফেলতে পারি। এসব শুনে যাকে বলে বিহ্বল হয়ে গেলাম। তাকে আশ্বাস দিয়ে বললাম হরিপ্রিয়ার দিকে আমি কখনো তাকিয়েও দেখিনি, কাজেই সে তার রোমান্টিক অভিযাত্রায় নিশ্চিন্তে আগু হতে পারে। বলতে পারলেন? কেন স্যার, কিছু ভুলচুক হয়ে গেছিল নাকি? মেয়েটা যে আপনাকে তার ভালোবাসার কথা জানালো, খাতায় লিখে গান গেয়ে, সেগুলোর কি কোনো দাম নাই? একটা মেয়েকে এত তুচ্ছ তাচ্ছিল্য, এত উপেক্ষা, এটা কি ঠিক হলো মশাই? একজন ডনের মেয়ে, তার উপরে একজন মস্তানের প্রেমিকা, এইরকম মেয়ে কি আমার পক্ষে যথেষ্ট বিপজ্জনক বলে মনে হয় না? ওই ঘটনার পরই আমি সরকারি চাকরির নিয়োগপত্র পেয়ে যাই এবং হাঁপ ছেড়ে বাঁচি। দুলুবাবুকে আমি ফোন করে চাকরির কথা জানাতেই উনি আমাকে ও চাকরি থেকে রেহাই দিয়েছিলেন। আমি বেঁচে গেলাম। কই আর বাঁচলেন? আর একটু পরেই তো আপনার লাশ এই ভাগাড়ে পড়ে থাকবে, মশা মাছি উঠবে, পুলিশের ডোম এসে নিয়ে গিয়ে মর্গে চালান দেবে। ভগবান টগবান মানেন নাকি? তাহলে আরও 5 মিনিট সময় দিচ্ছি, ভগবানকে ইচ্ছে হলে ডাকতে পারেন। তবে ভগবানও কিন্তু আপনাকে বাঁচাতে পারবেন না, এই বলে রাখলাম। আমি মেয়েদের চোখের জল সহ্য করতে পারি না। মেয়েদের চোখের জল? কোন মেয়ের চোখের জল স্যার? আমার সঙ্গে চোখের জলের কি সম্পর্ক? চোখের জলই শুধু নয়, আরও খুলে বলতে গেলে সেই মেয়ে গত 8 মাস যাবৎ যত চোখের জল ফেলেছে তাতে একটা পুকুর হয়ে যায়। না, এরকম হওয়া তো উচিত নয়, কিন্তু উনি চোখের জল ফেলছেনই বা কেন? দুর্ভাগ্যের বিষয় হলো মেয়েটা আপনার মতো একজন হৃদয়হীন পাষণ্ডের জন্য বৃথা অশ্রুমোচন করছে এবং এক কাপুরুষের জন্য হা হুতাশ। ভজনবাবু, হরিপ্রিয়া ভালো নেই। একবার সুইসাইডও অ্যাটেম্প্ট করেছিল সে। সিলিং ফ্যানটা ভেঙে পড়ে যাওয়ায় বেঁচে যায়। কিন্তু স্যার, হরিপ্রিয়া যে কালু মণ্ডলের সঙ্গে অ্যাফেয়ার হওয়ার কথা। আপনার মাথা। কালু মণ্ডল কি হরিপ্রিয়ার ক্লাস মশাই? হরিণের সঙ্গে কি হাতির জোড় হয়, নাকি ময়ূরের সঙ্গে মহিষের? তাছাড়া 3টে মার্ডার কেসে কালু মণ্ডল এখন জেলে। হয় তার ফাঁসি হবে, নয়তো 20 বছরের জেল। যখন বেরোবে, যদি আদৌ বেরোয় আর কি, তখন তার বয়স হবে 52। আপনি তৈরি হন, আমার পিস্তল ধৈর্য হারাচ্ছে। সে এইসব ভ্যানতারা পছন্দ করবে না। সে কাজের মানুষ, ভেজা বাজার পছন্দ করে না। আপনার পিস্তলটার কি যেন নাম স্যার? গ্লক, অস্ট্রিয়ায় তৈরি। কেন বলুন তো? দিব্যি নাম স্যার, মরেও সুখ আছে।
তবে গ্লকবাবুকে আমার বলতে ইচ্ছে করছে যে আমার এখন কেমন যেন মরতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না। পিস্তল আর হরিপ্রিয়ার মধ্যে একজনকে আপনার বেছে নিতে হবে। 15 সেকেন্ড সময় দিচ্ছি, ডিসাইড করে নিন, পিস্তল না হরিপ্রিয়া। হরিপ্রিয়া স্যার, হরিপ্রিয়া। গল্পটা এখানে শেষ হলো। এইরকম আরও গল্প শুনতে চান কি না মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা।